আগামী ৯ সেপ্টেম্বর থেকে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের করা আপিলের প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রিট করলে ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে। পরে চেম্বার আদালতে ১ ঘণ্টার মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা সিভিল মিশেলিয়ান্স পিটিশন সিএমএম শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায় চেম্বার বিচারপতি ফারা মাহবুব। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, আদেশে আপিল বিভাগ আর কি জানিয়েছে? আজকে কিন্তু আপিলে দীর্ঘ শুনানি হয়েছে। ডাকসু নির্বাচন যেটা হাইকোর্ট স্থগিত করেছিলেন, যে রিটকারী একজন প্রার্থিতা বৈধতা নিয়ে রিট করেছিলেন, তিনি কিন্তু হাইকোর্টে পুরো ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি বলেছিলেন যে শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ, তিনি আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট ছিলেন, ছাত্রলীগের সদস্য ছিলেন, তিনি কিভাবে এখন ডাকসু নির্বাচন করেন, তাদের এই অভিযোগ ধরে কিন্তু তারা হাইকোর্টে একটা রিট করেছিলেন। শুনানির পর হাইকোর্ট সেই পুরো নির্বাচনটাই স্থগিত করে দিয়েছিলেন ৩০ অক্টোবর পর্যন্ত। সেটা চেম্বার গড়িয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে কিন্তু দীর্ঘ শুনানি হলো। সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী শিশির মনির, তিনি পুরো বিষয়টা তুলে ধরলেন যে নির্বাচনের প্রক্রিয়া কোন পর্যায়ে আছে, নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। ৯ সেপ্টেম্বর নির্বাচন, সব প্রার্থীর পক্ষে প্রচারণা হচ্ছে। নির্বাচনে তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। ওই সময়ে এই নারী প্রার্থী কোনো অভিযোগ নির্বাচনী যে ট্রাইব্যুনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে কিন্তু তিনি কোনো অভিযোগ তুলেননি। সেই ২৬শে আগস্ট যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তিনি রিট করেন। সেই রিট যে কোনো এখতিয়ার নেই, সেই রিট যেহেতু প্রার্থী জিএস প্রার্থী আর তিনি হচ্ছেন গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রার্থী, দুইজনের প্রার্থীতাও ভিন্ন, ছাত্রলীগের সদস্য বলে যে অভিযোগ তোলা হয়েছে সেটাও এস.এম. ফরহাদ নেই। এরকম নানান যুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী তিনি তুলে ধরেছেন। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এস.এম. ফরহাদের পক্ষেও একজন আইনজীবী সুপ্রিম কোর্টে শুনানি করেছেন। তিনিও দাবি করেছেন তার যে প্রার্থী, তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন না, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই আন্দোলনের সদস্য ছিলেন, তিনি ডিবেট করতেন। পরবর্তীতে তিনি আজকে শিবির সমর্থিত প্রার্থী জিএস প্রার্থী। অন্যদিকে রিটকারীর পক্ষের তারাও শুনানি করেছেন, তারাও দাবি করেছেন যে এই প্রার্থী ছাত্রলীগের প্রার্থী ছিলেন। সবশেষে সুপ্রিম কোর্ট সব পক্ষের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। সেটা ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন, যার প্রেক্ষিতে কিন্তু আগামী ৯ সেপ্টেম্বর এই নির্বাচন ডাকসু নির্বাচন হতে যে কোনো আর বাধা নাই, সেই বিষয়টি ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী শিশির মনির সেটাও তুলে ধরলেন। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। তানিয়া, ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী সৈকত সাদেক ছিলেন আমাদের সাথে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে আজও প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল। ৯ সেপ্টেম্বর একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে আশাবাদী তারা। ৯ তারিখে যে নির্বাচনটা হবে সেটি যেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এই নির্বাচনে অত্যন্ত আনন্দের সাথে, যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে
সেই পরিবেশটা যেন সুষ্ঠু থাকে। ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শহীদ সার্জন জহুরুল হক হলের শিক্ষার্থী আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনায় আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টরাল সত্তা অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হুমকির ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে আলী হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয় কমিটিতে পাঠানো হয়েছে। ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস পরিস্থিতির আলো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রায়হান, নিশ্চয়ই আপনিও এর মধ্যে জানেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়ে গেছে, সকল প্রার্থী সহ, যে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে, ডাকসু নির্বাচন হতে আর কোনো আইনি বাধা নেই। প্রার্থীদের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীরা বিষয়টিকে কেমন করে দেখছে? তা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা অনেকটাই উচ্ছ্বাসিত। আমাদের সঙ্গে বেশ কিছু এখানে অনেক প্রার্থী রয়েছেন, আমরা তাদের একটু জানতে চাইবো আসলে তাদের কাছে কেমন লাগছে। 9 তারিখে ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে একটা জমজমাট পরিবেশ বিরাজ করছে। হলে হলে আমরা একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাই, যেখানে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোটারদেরকে নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছে, ভোটাররাও প্রার্থীদেরকে আশ্বাস দিচ্ছে। তো এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিরা নির্বাচিত হলে ক্যাম্পাসে সবাই আশা করছে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আমরা এখানে আরও অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি, ছাত্র শিবির, বাম থেকে শুরু করে সকলে এখানে তাদের প্রচারণা চালাচ্ছেন অনেক ভালোভাবে। আমরা একজন প্রার্থীর কাছে জানতে চাইবো আসলে 9 তারিখে যে নির্বাচনটা হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে এই শুনানিটা? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে 9 তারিখ আমি মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ইস্যু হয়েছে যার কারণে নির্বাচনটা একটা দিন পিছায় দেওয়ার কোনো সুযোগ আছে। সো যারা ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধিত্ব চায় না, যারা ভয় করে ছাত্রদের নেতৃত্বকে, যারা মনে করে তাদের ক্ষমতার জায়গায় ছাত্ররা ভাগ বসাবে, তারা এরকম একটা চক্রান্ত করতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, তারা চায় 9 তারিখেই নির্বাচন হবে, যেই জিতুক না কেন কিন্তু নির্বাচনটা হইতে হবে। এবং ডাকসু যদি হয় একই সাথে কিন্তু রাকসু থেকে শুরু করে সব ক্যাম্পাসে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে এবং যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি আসবে। এবং একই সাথে যখন আমাদের জুলাই যে আকাঙ্ক্ষা যে ক্যাম্পাসগুলোতে এই ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না, সুতরাং যারাই নব্য ফ্যাসিস্ট হইতে চায়, যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়াকে ভয় করে, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রচেষ্টা চলবেই। এবং আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা চায় ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক। আমি নিজেও একজন ক্যান্ডিডেট, আমি ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং পুরোটার সময় অনাবাসিক ছিলাম, কিঞ্চিত বাস কমিটির সভাপতি ছিলাম। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এই যে নতুন পরিবেশ, এই পরিবেশে তারা ছাত্র সংসদ নির্বাচনটাকে খুব উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তারা এটা চাচ্ছে। তা নিয়ে আসলে যেমনটি শুনছিলেন প্রার্থী থেকে শুরু করে ভোটার যারা রয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা ডাকসু নির্বাচন ঘিরে যে আইনি জটিলতা কেটে গেছে সেটির প্রতিক্রিয়া শুনছিলাম, শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থীদেরও। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে নিশ্চয়ই ফিরবো। আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এখন পর্যন্ত ডাকসু ও সিনেট প্রতিনিধি অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছেন 422 জন শিক্ষার্থী। এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছেন সবাই। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশুর প্রতিবেদন। পুনর্বিন্যাসকৃত তফসিল অনুযায়ী আজ মনোনয়ন উত্তোলনের শেষ দিনেও কয়েকজন মনোনয়ন উত্তোলন করেন। পুরনোদের পাশাপাশি এদিন মনোনয়ন উত্তোলন করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাষ্ট্র প্রশাসন একটা সুযোগ দিয়েছে, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে আমার একটা পরিচিতি আছে, সেই পরিচিতির জায়গা থেকে আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাই। জন্মের পর থেকে কোনোবারে ভোট দিতে পারিনি, রাষ্ট্র নির্বাচনই আমাদের প্রথম, এ কারণে আমি খুব আনন্দদায়ক। এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নাম ইতিমধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও তাদের হল বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে বর্তমান তফসিল অনুযায়ী নির্বাচন হবে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।
ইতোমধ্যে তাদেরকে হলে সংযুক্তি সহ তাদের ভোটার তালিকা আমরা এটা অনলাইনে পাবলিশ করে ফেলেছি। এখন তফসিল অনুযায়ী আমাদের বাকি যে কাজগুলো আছে, আমাদের ইন্টারনাল কিছু প্রস্তুতির বিষয় আছে, সেই কাজগুলো এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। বিশ্ববিদ্যালয় জীবন শুরুতেই রাকসু নির্বাচনে ভোটার হতে পেরে আপ্লুত অনেকেই। জানালেন শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরিতে ভূমিকা রাখতে চান তারাও। মাত্র 15 দিনের ক্যাম্পাসে এসে রাকসুতে অংশগ্রহণ করা এবং রাকসুতে প্রার্থী হওয়ার সুযোগ পাওয়া, সেটি একটা অসাধারণ অনুভূতি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছি, সাথে আমরা সেখানে প্রতিনিধিত্ব করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমরা ক্যাম্পাসের যে পরিবেশ, এটা বিনির্মাণে আমরা অনেক একটা ভালো ভূমিকা পালন করতে পারবো। আমি যেই পদে দাঁড়াচ্ছি, এখন এই পদে আমি দাঁড়ালাম, এখন পরবর্তীতে কেউ যদি আমাকে যদি কোনো কিছু বলে, আমি যদি সেটা ভালো করে না শুনি, তাহলে সেটা তো হবে না। আসলে আমার মধ্যে সহনশীলতা, শ্রবণশীলতা, সব কিছু গুণ থাকা দরকার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাকসুর 23 পদে এখন পর্যন্ত 343 জন মনোনয়ন তুলেছেন। এছাড়াও সিনেট প্রতিনিধির 5 পদের বিপরীতে মনোনয়ন তুলেছেন 79 জন। আর প্রথম বর্ষের শিক্ষার্থীদের যুক্ত করার পর রাকসুর ভোটার সংখ্যা প্রায় 29,000। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থী এবং এলাকাবাসীর সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সিন্ডিকেটের জরুরি সভায় 13টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও ক্লাসে ফেরেনি বেশিরভাগ শিক্ষার্থী। জোবরা গ্রামে বসবাসরত শিক্ষার্থীরা বাসায় ফিরতে পারেনি ভয়। 144 ধারা উঠিয়ে নেওয়া হয়েছে, তবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি, বিজেপি মোতায়েন আছে। মাহফুজ সুব্রত তথ্যছবিতে বিস্তারিত। রাতে ভাড়া বাসার গেইটে নারী শিক্ষার্থীকে হেনস্থা করা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয় শনিবার মধ্যরাতে। এ নিয়ে রবিবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয় শতাধিক শিক্ষার্থী। ভাঙচুর করা হয় বসতবাড়ির দোকানপাট। লুটের অভিযোগও উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা করেন। 95 জনের নাম উল্লেখ করে 1000 জন অজ্ঞাতনামা আসামি করা হয়। ইতিমধ্যে 8 জনকে আটক করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা থেকে 144 ধারা উঠিয়ে নেওয়া হলেও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। এখনো ক্লাসে ফিরছে না অধিকাংশ শিক্ষার্থী। জোবরা গ্রামে বসবাসরত শিক্ষার্থীরাও ফিরছে না বাসায়। ওনকার যারা যেগুলো সন্ত্রাসীগুলো আছে, ওরা নাকি আশেপাশের দোকানগুলোতে অস্ত্র শস্ত্র এগুলো রেখে দিচ্ছে, হামলা করতে পারে, বা ছাত্রদেরকে তারা ওরকম নিরাপত্তা দিতে পারতেছে না। বাসার যারা মালিক তারা বলতেছে যে তোমরা আপাতত বাসা থেকে যাও, হলে থাকো। আমরা সবাই আতঙ্কগ্রস্ত, অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে, যারা 2 নম্বর গেট বা রেল ক্রসিং এর ওই পাশে থাকতো। তাই এই ক্ষেত্রে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা নিরাপত্তা চাচ্ছে। শিক্ষার্থীদের দাবি, আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তুললে আজ তাদের এই দুরবস্থায় পড়তে হতো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের আহত ভাইদের সঠিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে এবং যারা আমাদেরকে আহত করেছে তাদেরকে বিচার প্রক্রিয়ার দিন করার মাধ্যমে তাদেরকে যদি গ্রেফতার করা হয়, তাহলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগের এই যে ফ্লো আছে সেই ফ্লোর মধ্যে আগে চলে আসবে। হ্যাঁ, আমাদের সেশনের কথা বলতে গেলে অনেকে আতঙ্কে আছে। তারা অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। আমার ফ্রেন্ডরা অনেকেই চলে গেছে। তারা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি বলেন, প্রশাসন সংকট উত্তরণের উদ্যোগ নিয়েছে, ক্লাস চালু হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের গার্ডিয়ানরা, আমিও একজন গার্ডিয়ান, সেই হিসাবে আমার মনের যে অবস্থা, সেই হিসাবে আমাদের যাদের সন্তান আছে বা শিক্ষার্থী যারা, তাদেরকে তাদের গার্ডিয়ানরা, অভিভাবক উদ্বুদ্ধ করছেন না যে ক্লাসে আসতে। তো আজকে আমরা দেখছি একটু নর্মাল হয়েছে এবং শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু আজকে ক্লাসে আসছে। সংঘর্ষের তদন্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকিলা শম্পা, 71। নির্বাচন যত দেরি হবে দেশের সার্বিক পরিস্থিতি তত তলানির দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বুধবার জুলাই পরবর্তী রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আমির খুসরো বলেন, নির্বাচিত সরকার না থাকায় দীর্ঘদিন ধরে বিনিয়োগ স্থবির হয়ে আছে। এই উত্তর, বিপ্লব উত্তর, মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই,
অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন ক্রিসেনসেনকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিনেটে পাশ হলে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ব্রেন্ট। অভিজ্ঞ এই কূটনৈতিক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ব্রেন্ট ক্রিসেনসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ক্যারিয়ার কূটনৈতিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পিটার হাস গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ ট্রেসি অ্যান জ্যাকবকে বাংলাদেশকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়। দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে চলমান আলোচনা ও সহযোগিতাকে এগিয়ে নিতে ব্রেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিতে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে আদালতে হাজির করা হলেও বৃহস্পতিবার জেরা করা হবে। স্টেট ডিফেন্স আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। নব রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করবেন। এর আগে মঙ্গলবার প্রথম দিন দীর্ঘ জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সেখানে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনা এবং তা বাস্তবায়নে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করা হয়। চৌধুরী মামুন আরও জানান, রাজনৈতিক সিদ্ধান্তে আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং মরণাস্ত্র ব্যবহার করা হয়। ওই সময়ে পুলিশ প্রধান হিসেবে দায় নিয়ে জাতির কাছে ক্ষমাও চান জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী চৌধুরী মামুন। এছাড়া 5 আগস্ট চাঙ্খারপুরে 6 জন হত্যা মামলাতেও আজ সাক্ষ্য গ্রহণ চলবে। জুলাই আন্দোলনে নিহতদের পুলিশ নয়, জঙ্গিরা হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যাচার মানুষের চিন্তাকে প্রভাবিত করছে বলে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিরক্ষা সহকারী আব্দুল হাফিজ বুধবার MIST মিলনায়তনে এক সেমিনারে একথা বলেন তিনি। আব্দুল হাফিজ বলেন, সামনের দিনগুলোতে যুদ্ধ হয়তো মিসাইল দিয়ে নয়, মোবাইলের মধ্যে আসা প্রতারণামূলকভাবে তৈরি কোনো ভিডিও দিয়ে শুরু হবে। তাই ডিজিটাল সাক্ষরতা জরুরি। ডিজিটাল এডুকেশন, অঙ্ক বা বিজ্ঞানের মতোই পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার উপরও গুরুত্ব দেন তিনি। প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের এদেশে নিজস্ব ফ্যাক্ট চেকিং টুল বানানো, MI ভিত্তিক যাচাই প্রক্রিয়া চালু, সত্য প্রচারে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। শিক্ষার্থীদের অন্ধভাবে যা খুশি শেয়ার বন্ধ করা এবং সত্য প্রচারের আহ্বানও জানান আব্দুল হাফিজ। For last 1 year or so, one of the disinformation is that the July protesters were militants. They were Islamists who took part in the killing and destruction. Police did not kill. The fascist regime did not kill. The regime is innocent. This is one of many falsehoods being propagated in the social media. Remember, the next war may not start with missiles. It may start with a manipulated video on your phone. যানজট কমাতে রাজধানীর কারণ বাজারে 2টি এবং শাহবাগে একটি সড়ক বন্ধ করে সফলতা পেয়েছে ট্রাফিক বিভাগ। পরীক্ষামূলকভাবে সড়ক বন্ধ হলেও যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচলের জন্য নতুন করে করা হয়েছে 2টি ইউটার্ন। ফলে চিরচেনা যানজটের চিত্র পাল্টে কারণ বাজার এলাকায় এসেছে নতুন গতি। নতুন নিয়মে এই মোড়ে রাস্তা পারাপারেও পথচারীরা এখন বেশ সচেতন। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। এক সপ্তাহ আগের আর বর্তমান কারওয়ান বাজার মোড়ের যানজট পরিস্থিতি একেবারেই ভিন্ন। স্তব্ধ বসে থাকা পাল্টে মন্থর হলেও গতি মিলেছে এখানে। এই গোল চত্বরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের চাপে ট্রাফিক জ্যামের সময়সীমা কখনো কখনো পেরিয়ে যেত 10 থেকে 40 মিনিট পর্যন্ত। 4টি সড়কে ছিল আলাদা আলাদা সিগন্যাল। এক সড়কে যান চলাচল উন্মুক্ত করলে বন্ধ রাখতে হতো বাকি 3 সড়ক। ফলে অফিস যাওয়া আসার সময়ে যানবাহনের দীর্ঘ সারি কখনো কখনো শাহবাগ পর্যন্ত পৌঁছে যেত। পান্থপথ থেকে আসা সিগন্যালটি গেল সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক বিভাগ। এতে যারা মতিঝিল কিংবা শাহবাগ গন্তব্যের পরিবহন, তাদের জন্য ওয়াসা ভবনের সামনে করা হয়েছে ইউটার্ন। কারওয়ান বাজারে এসে বামের লেন ধরে 100 গজ সামনে এগুলেই ইউটার্ন। ফলে ফার্মগেট এবং শাহবাগের আসা যাওয়ার পথে আগের মতো নেই ভোগান্তি। সারা বাংলাদেশে কোথাও জ্যাম না থাকলে গুলিস্তান আর এদিক তো আসতে কারওয়ান বাজার এই সিগন্যালটা সবসময় জ্যাম থাকতো। এখন এই যে বসুন্ধরা শুধু একটা সিগন্যাল আটকানোর কারণে পুরা কোনো আমি দেখা মানে 3 দিন পর্যন্ত একটু জ্যাম দেখি না।
আগে এখান 32 নম্বর থেকে আসতে হলে 40-50 মিনিট সময় লাগতো পার হইতে, আর এখন মোটামুটি 5-10 মিনিটে পার হওয়া যায়, এই পর্যন্ত আসা যায়। গোল চত্বরে 4টি মূল সড়ক ছাড়াও আরেকটি সড়ক গিয়েছে নিউ মার্কেটের দিকে। এই সড়কটিও বন্ধ করার ফলে হাতিরপুল সড়কে নেই আগের মতো ট্রাফিক জ্যাম। ট্রাফিক বিভাগ বলছে কারওয়ান বাজার সিগন্যালে যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে পুলিশ সদস্যদের যে হিমশিম খেতে হতো সেই পরিস্থিতি এখন আর নেই। এখন তো আর সেই সিগন্যাল ধরার কোনো সুযোগ নাই। যে আমাদের কষ্ট হইতো কখন, যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে সিগন্যাল দিতাম, সিগন্যাল দিয়ে যখন ধরা হতো, যখন মানুষজন কষ্ট করতো, আমরা আবার আরেকটা সিগন্যাল ছাড়তাম। সেই সিগন্যালটা ছাড়তে ছাড়তে ওই সিগন্যালের তেল চলে দেখা গেছে দক্ষিণী তেল বাংলা মোটরে চলে গেছে। তো বাংলা মোটরে যদি যায় তাহলে বাংলা মোটরে গেলে এবারে অনেক সময় লাগে। তো এখন যে সিগন্যালগুলো করা হয়েছে অটো, এই সিগন্যালে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমাদের আগের চেয়ে অনেক সুবিধা হয়েছে, আমরা এখন ভালোভাবে গাড়ি দিতে পারি। একইভাবে শাহবাগেও বারডেম হাসপাতালের সামনের সিগন্যালটি বন্ধ করে ঢাকা ক্লাবের সামনে ইউটার্ন করা হয়েছে। ফলে এই সড়কেও এসেছে নতুন গতি, নতুন স্বস্তি। সাজিদ সরকার, ৭১, ঢাকা। শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর এখন শুনশান নিরাপত্তা বিরাজ করছে নীলফামারীর উত্তরা ইপিজেডে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইপিজেডের মূল ফটক সহ বিভিন্ন দিকে জোরালো অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কয়েকদিন থেকে 23 দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিটি লিমিটেড নামের একটি পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ঠেকাতে সোমবার রাতেই কারখানা ছুটি ঘোষণা করে এভারগ্রিন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে এসে কারখানা বন্ধের খবর শুনে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। তারা ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদেরও ভেতরে ঢুকতে বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইপিজেডের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত 8 শ্রমিক গুলিবিদ্ধ হন এবং হাবিব নামের এক শ্রমিক মারা যান। এতে উত্তেজনা আরও বাড়লে ইপিজেড এর সকল কারখানা বন্ধ ঘোষণা করে দেয় বেবজা কর্তৃপক্ষ। পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি, প্রতিদিন বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা। এর সাথে বাড়তি আতঙ্ক ছড়িয়েছে টাইফয়েড। স্বজনরা জানান হাসপাতালে ভর্তির পরও পর্যাপ্ত সেবা পাচ্ছেন না রোগীরা, রয়েছে বেডের সংকটও। এদিকে ডেঙ্গু শনাক্তের ঊর্ধ্বমুখী থাকার হার অব্যাহত থাকার বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। মাস জুড়েই ডেঙ্গু শনাক্তের হার ঊর্ধ্বমুখী থাকবে। আসমান কবির রিপনের তথ্যছবিতে প্রতিবেদন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি নিয়াজের বাড়ি বাউফলের কাশীপুর গ্রামে। ঢাকায় একটি পাঞ্জাবি তৈরির কারখানায় কাজ করেন। সেখানে তিনি জ্বরে আক্রান্ত হন। পরীক্ষায় শনাক্ত হয় ডেঙ্গু। দেশে আইসি, তারপর আইয়া তোমার নিতে পটুয়াখালী ডাক্তার দিলাম। এই ডাক্তার এবার দেখে বাইরে নিলাম, এই তোমার জ্বর অবস্থায় ডেঙ্গু জ্বর হয়েছে। অনেকে আবার ডেঙ্গু সন্দেহে পরীক্ষা করতে এসে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। এতে দুশ্চিন্তা বেড়েছে রোগী ও স্বজনদের বেশিরভাগের অভিযোগ ডেঙ্গুর টেস্ট, স্যালাইন ও ওষুধ সব বাইরে থেকে করাতে ও কিনতে হচ্ছে। বাথরুমের অবস্থা শোচনীয়, রয়েছে পানি সংকট। জ্বর আসছিল, পরে আমি যে সেন্ট্রাল মেডিকেল ডাক্তার দেখাইছি, তো তারপরে স্যারে টেস্ট দিচ্ছে, টেস্ট করানোর পরে এখন ডেঙ্গু ধরা পড়ছে। সব বাইরে থেকে কিনে আনি, কিন্তু এখান থেকে কিছুই দেয় নাই। আর এখানে কোনো বাথরুম তেমন একটা ভালো না। এখানে পরিবেশের অত্যন্ত পানি তা পর্যন্ত অসময় নাই, মুখ ধুইতে যে কষ্ট হয়েছে, সকালে আইসি পানি পাইনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান ডেঙ্গুর শনাক্তের হার এখনও ঊর্ধ্বমুখী। পরীক্ষা কিট ও স্যালাইনের সরবরাহ হাসপাতালে এখনও স্বাভাবিক রয়েছে। আমরা দেখছি যে এবার ভাদ্র মাসেও বৃষ্টির পরিমাণটা বেশি এবং একটা ভ্যাপসা গরম আছে, তো আমরা ধারণা করছি হয়তো ডেঙ্গু সেপ্টেম্বর মাসেও কিন্তু আমাদেরকে একটা ভালো পেশেন্ট থাকবে ডেঙ্গু। আমরা পুরোপুরি হয়তো নিয়ন্ত্রণে রাখতে নাও পারতে পারি যদি এখন থেকে সতর্ক না হই। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় পটুয়াখালীতে নতুন 24 জন সহ বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 70 জন ডেঙ্গু রোগী। এছাড়া চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 1603 জন, মৃত্যু হয়েছে 1 জনের। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।